হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের ক্লাস চলছে নবম শ্রেণী গণিত, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। আজকে তোমাদের 4 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা স্কুলগুলো দেখোনি তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নাও। চলো আমরা 4 নম্বর যে স্কুল আছে অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা, দেখো এই যে আমাদের সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। তাহলে এটা খুব সহজে বেরিয়ে আসবে। আগের ক্লাসে এই অঙ্কটা করিয়েছি, তোমরা এই অঙ্কটা করে নিতে পারবা। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে এক্স সমান সমান ওয়াই, এই যে সমীকরণটি থেকে এক্স ওকে ধনাত্মক দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর এটা তোমরা বি নাম্বার পাবো। এই যে 1 এবং 2 দুটি অঙ্ক কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। ওকে, যেরকম দেখো এই যে 1 নম্বরটা, তোমরা যদি দেখো 1 নম্বর স্কুলে দেখো 1 নম্বর অঙ্কটা আছে, এই যে দেখো বি নম্বর অপশানটা। আর এই যে দেখো 2 নম্বর অঙ্কটা, এর জন্য যে আগের ক্লাসটা 3 নম্বর স্কুলটা যে করালাম তোমাদের, সেই 3 স্কুলে দেখো 3 নম্বর অঙ্কটা, এই যে অঙ্কটা আছে এক্স সমান ওয়াই সমীকরণ এক্স ওকে ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ বলেছিল, আমরা 45 ডিগ্রি কোণ পেয়েছিলাম। ঠিক আছে, 60 ডিগ্রি অ্যান্সারটা আমাদের মিথ্যা হয়েছিল, তার 45 ডিগ্রি কোণ পাওয়া যাবে। আমি দেখিয়ে দিয়েছি অঙ্কটা। ওকে, চলো পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো বলছে সামুদ্রিকের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 20 ডিগ্রি বেশি হলে সামুদ্রিকের ক্ষুদ্রতম কোণটির মান বের করতে বলেছে। দেখো সামুদ্রিকের যে ছবিটা তোমরা জানো, সামুদ্রিকের ছবিটা আমরা যদি দেখাই তোমাদের, তাহলে এইভাবে করে তোমরা সামুদ্রিক তৈরি করতে পারবা। এখানে এ বি সি আর ডি সামুদ্রিকের নাম দিলাম এ বি সি ডি। দেখো বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ, ঠিক আছে। তো বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ যদি না হয়, যেরকম এই কোণটা আর এই কোণটাকে ধরো, তাহলে এই কোণটা কিন্তু বৃহত্তম হবে এর চেয়ে, এটা ক্ষুদ্রতম হবে। তার মানে কী বলেছে, যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ অপেক্ষা 20 ডিগ্রি বেশি। মানে ক্ষুদ্রতম কোণটাকে যদি এক্স ধরে নিই, মানে এখানে আমি যদি বি কোণটাকে এক্স ডিগ্রি ধরি, তাহলে এ কোণটা যেটা বলেছে শর্তে, এই যে ক্ষুদ্রতম কোণের 3 গুণ, মানে এর 3 গুণ অপেক্ষা আবার 20 ডিগ্রি বেশি বলেছে। এই যে দেখো, তাহলে এভাবে এই কোণটা পেয়ে যাব না, বৃহত্তম কোণটা। আর আমরা কি জানি, সামুদ্রিকের পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। মানে এখানে তোমাদের জানতে হবে যে এ কোণ আর বি কোণ, এই দুটো কোণকে যোগ করলে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। আচ্ছা, এ কোণ হচ্ছে কত, 3x প্লাস 20 ডিগ্রি, এ কোণের মান যেটা আমরা পেলাম। আর বি কোণটা আমরা এক্স ধরেছিলাম 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব সমাধান করে, 3x আর এক্সে এটা পেয়ে যাবো 4x। আর 20 ডিগ্রিটা দেখো এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে 160 ডিগ্রি হয়ে যাবে। 4 দিয়ে কাটাকাটি করো, 4 4 16, দেখো এক্সটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। আমাদের এখানে চেয়েছিল ক্ষুদ্রতম কোণের মান, ক্ষুদ্রতম কোণ যেটা আমরা এক্স ধরেছিলাম, যার মান 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি দেখো অপশান আমাদের কিন্তু ডি নম্বর অপশানটা। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা, এখানে 1/7 আর আছে 2/7, বলছে এর মধ্যে একটি মূল সংখ্যা দেখাতে বলেছে। এর মধ্যে তো তোমরা এক কাজ করো, এই হরটাকে বড় করো এবং সমান, যেটা আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো আমরা এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। আর এই যে আছে এখানেও আমরা দেখো 7 দিয়ে 14, তো এখানেও আমরা 2 দিয়ে গুণ করবো, 7 দিয়ে 14, আর এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম। তবে এভাবে 2 দিয়ে গুণ করে দেখো, এটা হবে 2/14, আর এখানে 4/14 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এদের মধ্যে কিন্তু একটি আমরা মূল সংখ্যা বের করতে পারবো। 2/14 আর 4/14 মধ্যে দেখো 3 এদের মধ্যে কে আছে, 3/14 একটি মূল সংখ্যা হবে এদের মধ্যে, মানে এর চেয়ে বড় আছে আর এর চেয়ে ছোটো আছে, তাই তো। আর এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া, তো আমরা কিন্তু পেয়ে গেছি 1/7 এবং 2/7, এর মধ্যে একটি মূল সংখ্যা 3/14। দেখো 3/14 যেটা বি নাম্বার অপশানটা আছে। পরের প্রশ্নতে আমরা আসব 5 নম্বর প্রশ্ন। দেখো বলছি আমাদের এই যে বিন্দুটা আছে, আচ্ছা এই বিন্দুটাকে, প্রথম বিন্দুটাকে এ নিয়ে নিলাম, যেটা আছে -4,3,
আর একটা মূল বিন্দু যেটাকে আমি বি ধরবো, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। এই যে মূল বিন্দু দেখো, এই যে 0,0 এটা হচ্ছে মূল বিন্দু, তার মূল বিন্দুটাকে বি নিলাম আর প্রথম বিন্দুটাকে এ ধরে নিলাম। এবার এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্ব যেটা বের করতে বলেছে আমাদের এ বি, তাহলে দেখো এই বির দূরত্ব আমরা কী করে পাবো, এই যে √-4, এই যে এক্সের পার্টের বিয়োগফল -4 মাইনাস এই যে 0, এক্সটা এখানে 0, এখানে এক্সটা -4 আর এক্সটা 0 দিয়ে তার বর্গ, এক্সের পার্টের বিয়োগফল মানে এক্সগুলির বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল, মানে ওয়াই আছে এখানে 3, মানে প্রথমটাকে এক্স ধরা হয়, এটাকে ওয়াই ধরা হয়, এক্স ওয়াই এভাবে বিন্দু থাকে। তাহলে এই যে ওয়াই 3 মাইনাস এখানে 0 আছে তার বর্গ, তা সরল করে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে। তাহলে এখানে দেখো -4, শূন্যের তো দাম নাই, আর এখানে শুধু 3 রইল, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, 4-এর স্কোয়ার আমরা 16 করতে পারবো, 3-এর স্কোয়ার 9, 16 আর 9 যোগ করে এটা 25 হয়ে যাবে, আর 25-এর বর্গমূল 5 পেয়ে যাবে। তা দেখো আমাদের এই যে বিন্দুটা বলেছিল এই বিন্দু এবং মূল বিন্দুর মধ্যে দূরত্ব, আমরা কিন্তু 5 একক পেয়ে গেলাম, যেটা এ নাম্বার অপশানটা। এবার আমাদের 6 নাম্বার, দেখো আমাদের সমীকরণ আছে 2/x প্লাস 7/y সমান 1 দেওয়া আছে। বলছে এই সমীকরণের ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করো, মানে এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। দেখো অপশানগুলোতে ওয়াইয়ের মানটাই বের করে রেখেছি, চলো ওয়াইয়ের মান বের করে দেখবো কোনটা অপশান পাওয়া যাচ্ছে। দেখো ওয়াইয়ের মান পেতে গেলে আমরা কি করব, আমরা দেখো আমি 7/y রেখে দিলাম, আর এখানে 1 মাইনাস এই 2/xকে আমরা নিয়ে চলে আসলাম ডান দিকে, তাহলে -2/x হয়ে যাবে, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস। আচ্ছা, এখন আমরা এর ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, তাহলে এদিকে 7/y আমি বসিয়ে দিলাম, আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে x লসাগু, x আর 1 গুণ করে x হয়ে যাবে, এটা 2টা নেমে যাবে। তাহলে এখন দেখো আমি 7/yটাকে y/7 লিখলাম, আর এখানে তাহলে উল্টে যাবে x/x - 2 হয়ে যাবে। এবার দেখো ওয়াইয়ের মানটা পাওয়ার জন্য এই 7টা এভাবে বর্জন করে দেবো এর সঙ্গে, এক্সের সঙ্গে, আর 7x হয়ে যাবে এখানে আমরা 7x লিখতে পারবো, আর নিচে ছিল x - 2, তাহলে ওয়াইয়ের মানটা দাঁড়িয়ে গেল 7x/x - 2, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এটা সমান অপশান, দেখো এই যে y = 7x/x - 2, সেটা আমরা সি নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি। পরে আমরা 2-এর প্রশ্নগুলোতে আসবো। দেখো 2-এর 1 নম্বরটা বলেছে এই যে আমাদের আছে 1/7, মানে 1/7 আছে আর 2/7, এই দুটির মধ্যে দুটি অমূল্য সংখ্যা দেখাতে বলেছে। এরা দুটি মূল সংখ্যা আছে, এদের মধ্যে দুটি অমূল্য সংখ্যা দেখাতে হবে। তার জন্য তোমাদের কী করতে হবে, ভাগ করে নাও, এই যে 1/7 মানে 7 দিয়ে 1কে ভাগ, তাহলে এখানে 1 দশমিক নিয়ে 0 নিতে হবে, 7 × 7 3 নেমে গেল। তাহলে এখানে দেখো এখানে দশমিক জন্য 0, 7×4 = 28, 7×4 = 28, 2 নামবে। আচ্ছা আমি আর নিলাম না, তাহলে আমরা দেখো 1/7 = 0.14 এভাবে চলবে, ঠিক আছে, আমি আর করলাম না ভাগটা, এভাবে দুটো সংখ্যা নিলেই হবে। পরের ভাগটা দেখো আমাদের 2/7 আছে, তাহলে এখানেও তোমাদের 2কে 7 দিয়ে ভাগ করে দেখাতে হবে, দশমিক জন্য 0 নিতে হবে, এবার 7 দিয়ে 14, এখানে 6 নামবে, দশমিক জন্য 0, 7 × 8 = 56, তাহলে এখানেও আমরা দেখো আর বেশি নিলাম না, এভাবে দিয়ে দিলাম। 2/7 এই যে ভাগফলটা আমরা এখানে দেখাবো 0.28 এভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে, তোমাদের বেশি ভাগ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই যে 8 বারে নিলাম, 7 × 8 = 56, মানে এই যে দশমিক পর দুটো সংখ্যা নিলেই আমরা কিন্তু করে নিতে পারবো অঙ্কটা। এবার দেখো এদের মধ্যে দুটি অমূল্য সংখ্যা আমাদের দেখাতে হবে, দুটি অমূল্য সংখ্যা, ঠিক আছে, 1/7 ও 2/7 মধ্যে, এদের মধ্যে বলতে এদের মধ্যে, দেখো এদের মধ্যে আমরা সহজে অমূল্য সংখ্যা দেখাতে পারবো। দেখো এটা ছোট, এটা বড় আছে, এর চেয়ে বড় এর চেয়ে ছোট নিতে হবে। তা দেখো একটা আমরা নিয়ে নিচ্ছি, একটা আমরা নিয়ে নেব 0.0
এই যে এর চেয়ে বড় নিব তো, তাহলে 1 দশমিক এটা কত আছে 4 আছে, তাহলে আমি 5 নিয়ে নিলাম 1.15, তারপর 155, তারপর 1555। দেখো অমূল্য সংখ্যা তৈরি করার যে বুদ্ধিটা, ঠিক আছে। দেখো 15 নিলাম, তারপর 155, তারপর 1555, মানে 5টা দেখো আমি বারে বারে লিখছি, মানে রিপিট যেন না আসে, মূল সংখ্যা যেন করা না যায়, আবৃত দশমিক সংখ্যা যেন না আসে। তা এইভাবে সংখ্যাগুলো যদি তৈরি করো, তাহলে এটা কিন্তু অমূল্য সংখ্যা, যেটা কিন্তু এদের মধ্যে আছে। দেখো এর চেয়ে বড় আছে, এর চেয়ে ছোটো আছে, এখানে 2 আছে মানে কি এর চেয়ে ছোটো আছে এর চেয়ে, আর এর চেয়ে বড় আছে, যেহেতু এখানে 4 আছে, এখানে 5 নিয়ে নিয়েছি, তাহলে তো বড় হয়ে গেল মানটা। আর একটা নিতে হবে, দেখো একটা তো নিলাম, এবার আর একটা নিচ্ছি। দেখো 0.1, এবার এখানে দেখো আমাদের 5 নিয়েছিলাম, এবার আমি 6 নিয়ে নাও, ঠিক আছে। অসংখ্য অমূল্য সংখ্যা তৈরি করা যায়, 5-এর জায়গায় 6 নিলাম, তাহলে 166, আবার 1666, এভাবে করে চলতে থাকবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু অমূল্য সংখ্যা। ওকে, তাহলে এইভাবে কিন্তু দেখো দুটি অমূল্য সংখ্যা তোমরা কিন্তু সহজে তৈরি করে নিতে পারবে ভাগ করে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি 2 নম্বর স্কুলে তোমাদের করে দিয়েছি। এই যে 2 নম্বর স্কুলে দেখো কত নম্বর অঙ্কটা আছে, 1-এর 2 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক। ওকে, করা হয়ে গেছে। দেখো এখানে আমাদের বলেছি 2-এর 3 নম্বরটা, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক হলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা, প্রথম বিন্দুটাকে আমি এ নিলাম, এটা আছে x, -7, আর পরের বিন্দুটাকে আমি বি ধরে নিলাম, এটা আছে 3, -3। তাহলে দেখো এদের মধ্যে দূরত্ব যেটা এ বি, আমি এ বি দূরত্ব বের করি, √r, নিয়মটা কি এক্স মাইনাস, এই যে 3 আছে এক্স, এটা তাহলে x-3 তার বর্গ প্লাস, এবার ওয়াইগুলি এখানে y -7, -7 মাইনাস, আর এই যে ওয়াইটা -3। এবার যে এই -3টা যখন বসাতে আসবো, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আর 3টা বসিয়ে দিলাম, তার স্কোয়ার। এবার এখানে একটু সরলটা করে নিব আমরা। তারপর এখানে এটা x-3 মানে a - b তার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো এই জায়গাটা। তাহলে এটা হবে a² - 2ab, ঠিক আছে, a² - 2ab প্লাস b²। আর এখানে যোগ বিয়োগ করলে এটা -4 পেয়ে যাবা, -7 থেকে +3 বিয়োগ -4 তার হোল স্কোয়ার। আর এটা a - b হোল স্কোয়ার সূত্র কিন্তু অ্যাপ্লাই করেছি। এটা s² - 2 3 6x হবে, আর 3-এর স্কোয়ার বলতে 3 3 9, আর -4-এর স্কোয়ার মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, 4-এর স্কোয়ার এটা 16 পেয়ে যাবে। s² - 6x, আর 16 আর 9 যোগ করে নাও, এটা 25 পেয়ে যাবে যোগ করে। দেখো এই যে এ বি যেটা পেয়ে গেলাম, দুটি বিন্দুর দূরত্ব। আচ্ছা, এখানে এই দূরত্বটা কিন্তু 5 একক বলে দিয়েছে, এই যে দূরত্বটাই কত বলেছে 5 একক, তা দুটো সমান হয়ে যাবে 5-এর সঙ্গে। তাহলে এখানে ওই দিকে বর্গ করব আমরা, রুটটা ওঠানোর জন্য এক্সের মান দরকার। তাদেরকে বর্গ যদি করো, এই যে এইভাবে দেখো s² - 6x প্লাস, এই দেখো তার হোল স্কোয়ার, আর এই যে 5 আছে 5-এর স্কোয়ার। দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে আমরা s² - 6x প্লাস 25, সরি, আর 5-এর স্কোয়ার, দেখো 5-এর স্কোয়ার 25 পেয়ে যাবা, 5 5 গুণ করে। আচ্ছা, এখানে দেখো এই যে 25 আর 25 তোমরা কেটে দিতে পারবা, এদিকেও 25 আছে এদিকেও 25 আছে, একই জিনিস সমান সমানে কেটে যায়। তাহলে আমাদের রয়ে গেল এখানে s² - 6x, আর এটা আমাদের দেখো এটা 0। ওকে, বা এখান থেকে আমরা x কমন নিয়ে নিলাম, তাহলে x কমন নিলে পরে x মাইনাস এটা 6 সমান সমান 0। তো এখানে হয় অথবা দিয়ে দেখো, তাহলে হয় 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 কমা x সমান সমান আমরা 0 বলতে পারবো, এই যে x সমান সমান 0, অথবা অথবা x - 6 = 0। তাহলে এখান থেকে x এর মানটা কত হবে, -6টা এদিকে 6 হয়ে যাবে। তাই এই যে x এর মান 0 আর x এর মান 6, এই যে x এর মানগুলি বের করতে বলেছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 2-এর 4 নম্বর প্রশ্নটা দেখো, এই অঙ্কটা তোমাদের 1 নম্বর স্কুলে করে দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 1 নম্বর স্কুলে তোমরা যদি দেখো,
দেখো 10-এর 2 নম্বর যে অঙ্কটা আছে একই অঙ্ক আছে একদম। ওকে, তো এখানে কিন্তু আমরা করে দিয়েছিলাম। এর পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা করাবো। দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা আছে 2x - 3y = 12। বলছে এই সমীকরণটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। দেখো ভালো একটা প্রশ্ন। আর এই সমীকরণের লেখচিত্র বলেন এখানে, তাই এই সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে দেখো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে সমীকরণটা, তোমরা এই অঙ্কটা গ্রাফ খাতা ব্যবহার করেও করতে পারো, আর গ্রাফ খাতা ছাড়াও দেখো আমি এখানে গ্রাফ খাতা ছাড়াই তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা সহজে এইভাবে করে নিতে পারবা। তো প্রথমে আমরা সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করে নেব। দেখো ছেদিতাংশ আকার বলতে মানে এই সমীকরণের লেখচিত্রটি যে অক্ষ দুটিকে কোথায় কোথায় ছেদ করবে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো এই সমীকরণ থেকে। কীভাবে? দেখো এই যে 12 আছে না, ডান দিকে 12 দেখতে পাচ্ছ, 12 দিয়ে সবাইকে ভাগ করে দাও। মানে এই যে 2x আছে, আমরা 12 দিয়ে ভাগ করব, নিচে -3y 12 দিয়ে দিলাম, আর এখানে 12 আছে 12, মানে আমাদের ডান দিকে 1 রাখতে হবে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করে তো 1 হবে। 2 × 12, 3 × 4 12, এই যে 12 12 কেটে গেল। তাহলে এখানে আমাদের হয়ে গেল x/6। দেখো মাইনাসটাকে আমি প্লাস করে দিলাম, আর y মাইনাসটাকে প্লাস করলাম বলে এই যে 4টা প্লাস ছিল না, একে আমি -4 করে দিলাম, কারণ প্লাস মাইনাসে মাইনাস আবার এটা ফিরে আসবে। আমাদের কিন্তু এখানে প্লাস দরকার। ছেদিতাংশ আকার যেটা নিয়মটা, সূত্রটা, x/, কোনো সংখ্যা থাকবে, প্লাস y/, কোনো সংখ্যা থাকবে, সমান সমান এখানে 1 থাকবে। যে এই আকারটা যদি তৈরি করো তাহলে একে বলা হয় ছেদিতাংশ আকার। আর অক্ষ দুটোকে কোথায় কোথায় ছেদ করবে লেখচিত্রটি সেটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এটা আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষকে যে কোনো 6 একক দূরত্বে, এই যে 6 আছে মানে 6 একক দূরত্বে, আর y অক্ষকে -4 মানে -4 নিচের দিকে হবে, তাহলে -4 মানে এইভাবে হবে আমাদের লেখচিত্র। এই যে দেখো মানে এই বিন্দুটা হবে আমাদের 6,0, এই যে 6 একক দূরত্বে। আর এই বিন্দুটা আমরা নিতে পারবো 0, -4, কারণ প্রথমে 0 হয় y অক্ষর পর কোনো বিন্দু, আর x অক্ষর পর বিন্দু প্রথমে মান পাবা, তারপর 0 পাবা। তা দেখো x অক্ষ y অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের শুধু বলেছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে আমাদের y অক্ষটা, এই যে দেখো সেটা 0, -4 বিন্দুতে ছেদ করে। এটা কিন্তু আমাদের অ্যান্সার 0, -4। তা আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, 0, -4 বিন্দুতে ছেদ করে। পরের প্রশ্ন 6 নাম্বার। দেখো 6 প্রশ্নের অঙ্কটা আগের যে ক্লাসটা দিলাম 3 নাম্বার স্কুল, দেখো 3 নাম্বার স্কুলের দেখো এর উপরেই আছে, যে তোমরা চলে আসবে অঙ্কটা। এই যে দেখো এই যে 2-এর যে 6 নাম্বার অঙ্কটা, দেখো একদম একই অঙ্ক, এখানে ছবি দেওয়া ছিল, এখানে চিত্রটা দেওয়া নাই, তাহলে সেই অঙ্কটাই কিন্তু একদম 2-এর 6 নাম্বারটা একই অঙ্ক দিয়েছে। ওকে, আগের ক্লাসটা দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি কিন্তু আগের ক্লাসটা দেখে নিবা। এই জন্য বলবো তোমাদের যে তোমাদের প্রথম থেকে ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস দেখো, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। এরপরে 7 নাম্বার প্রশ্নটা দেখো, এই অঙ্কটা করে দিয়েছি আমি। দেখো কোথায় করেছি, 2 নাম্বার স্কুলে এসো। দেখো 2 নাম্বার স্কুলে 2-এর যে 2 নাম্বার অঙ্কটা আছে, দেখো একই অঙ্ক। এরপরে বড় প্রশ্নগুলো চলে আসলাম, 3 থেকে শুরু বড় প্রশ্ন। এবার দেখো বড় প্রশ্নগুলোর যে গল্প, যেটা আমি বলেছি এর আগেও, যে বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেগুলো করাবো। একমাত্র জ্যামিতিক যে প্রয়োগগুলো, যেরকম 9-এর দাগে দেখো এই যে 9 এবং অথবা, এই জ্যামিতিক প্রয়োগ বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাবো। এই দুটো অঙ্ক করাবো, 9 এবং 9-এর অথবা। এবং তারপরে যে বাকি যে অঙ্কগুলো আছে বড় প্রশ্নগুলো 3, 4, 5, 6, 7, এই অঙ্কগুলো যেগুলো বই থেকে থাকবে সেগুলো কিন্তু করাবো না, কারণ বইয়ের অঙ্ক তোমরা পারবা করতে। এবং যাদের প্রয়োজন বইয়ের অঙ্কগুলো, তোমরা আমার চ্যানেলে ভিজিট করবা, ক্লাস 9 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, ক্লাস 9 ম্যাথ, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো পাবা। অনেক বইয়ের অঙ্ক তোমাদের করে দিয়েছি, কষে দেখি চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো। কিছু চ্যাপ্টার আমাদের বাকি আছে, তো সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি তোমাদের করিয়ে দেবো। তো দেখো বইয়ের অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দেবো। ওকে, যেগুলো বইয়ের বাইরের অঙ্ক থাকবে, যে বড় প্রশ্নগুলো বইয়ের বাইরের অঙ্ক থাকলে কিন্তু তোমাদের করিয়ে দেবো আমি। ওকে,
দেখো এগুলো বইয়ের প্রশ্ন আছে, যেমন এটাও বই থেকে পাবা, এটা সব বই থেকে, এটা বই থেকে পেয়ে যাবা, এটা বইয়ের অঙ্ক আছে, এগুলো সব আটের উপপাদ্য, এগুলো তো বই থেকে পাবা উপপাদ্যগুলো। এবং জ্যামিতিক প্রয়োগ, দেখো উপপাদ্যগুলো ছেড়ে দিচ্ছি, উপপাদ্যগুলো আমি করিয়ে দিয়েছি তোমাদের। এবং জ্যামিতিক যে প্রয়োগ আছে, ঠিক আছে, এই যে জ্যামিতিক প্রয়োগ 9 এবং 9 অথবা জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু আমি ছাড়বো না, বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমি করাচ্ছি তোমাদের, বইয়ের বাইরের অঙ্ক কিন্তু আমি ছাড়বো না। চলো আমি প্রথমে তোমাদের দেখো এই যে জ্যামিতিক প্রয়োগ 9 নাম্বার, এই 9 নাম্বার অঙ্কটা তোমাদের করাবো। 9 নাম্বার প্রশ্নটা জ্যামিতিক প্রয়োগ, দেখো অঙ্কটা কি বলছে প্রশ্নটা, যে পি কিউ আর এস সামুদ্রিকের এস কিউ কর্ণ কিউ ও এল বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। পি কে কমা এস আর কে এম বিন্দুতে এবং আর এল পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো যে চতুর্ভুজ পি এম আর এন একটি সামান্তরিক। আচ্ছা, তো আমরা আগে ছবিটা তৈরি করব, তারপর আরও ভালো করে প্রশ্নটা বুঝবো। তো সামুদ্রিক আছে প্রথমে পি কিউ আর এস, তো সামুদ্রিকের একটা ছবি তৈরি করছি। তো আমাদের এই যে আমাদের একটি সামুদ্রিক, দেখো এভাবে আমরা একটি সামুদ্রিক নিয়ে নিলাম। ওকে, সামুদ্রিকের নাম আমাদের পি কিউ আর এস বলেছে, তো এটা পি, এটা আমরা কিউ বিন্দু, এখানে আমি আর বিন্দু নিলাম, এটা হচ্ছে আমাদের এস বিন্দু। এবার দেখো যেটা বলেছি যে এস কিউ কর্ণ, মানে এখানে এস কিউ কর্ণটা আমরা টেনে নিচ্ছি, এই যে আমাদের এস কিউ কর্ণটা। ওকে, এস কিউ কর্ণটা কী বলেছে, যে এস কিউ কর্ণটা কে এবং এল বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হয়েছে, তাই তো। তা দেখো কে এবং এল বিন্দুটা পাওয়ার জন্য এখানে দেখো এই যে পি কে আছে, এই যে পি কে এস আর কে, তাই না, এই যে এস আর আছে পি কে, তাহলে আমরা এখানে কি করব, যে দেখো আমি এভাবে তোমাদের এখানে দেখাচ্ছি, আমি এখান থেকে পি কে বলেছে, তো এখানে কে বিন্দু হবে, এখানে এল বিন্দু হবে, তার আগে আমি এটাকে তৈরি করে নিচ্ছি, আমি এই জায়গাটা দেখো, তাহলে এখানে আমি এম নাম দিয়ে দেবো, এই যে এটা হচ্ছে আমাদের কে বিন্দু, এই বিন্দুটাকে আমি কে বিন্দু নিলাম। তাহলে যে পি কে এস আর কে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই যে আমাদের এটা এম বিন্দু, যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে ছবিটা তৈরি করতে হবে। আর বলেছে আর এল, তাহলে এদিকে আমরা দেখো এখানে এল বিন্দু হবে, তো এই জায়গায় যেহেতু আমাদের এই যে কিউ এস যে কর্ণটা আছে, এই যে এস কিউ কর্ণ, মানে এস কিউ কর্ণকে কে ও এল বিন্দু সমান 3 ভাগে ভাগ করে, মানে এখানে কে বিন্দু আর এল বিন্দু তৈরি হবে, যেটা আবার বলে দিয়েছে আর এল, তাই তো। আর এল এই যে পি কিউকে এন বিন্দুতে ছেদ করে, তাহলে এখান থেকে আমাদের দেখো আমাদের একটি সরলরেখাংশ তৈরি হবে এই জায়গা থেকে, এই যেভাবে দেখো, যেখানে এটা বিন্দুটা আমরা এখানে আমরা নাম দিয়ে দিব এটা এল বিন্দু। ওকে, তাহলে এখানের নামটা হবে আমাদের এন প্রশ্ন অনুসারে। এই যে দেখো আর এল, এই যে আর এল পি কিউকে এন বিন্দুতে ছেদ করে, যেটা বলেছে দেখো আর এল পি কিউকে এন বিন্দুতে ছেদ করে, আর পিকে এই যে পিকে এস আর কে এম বিন্দুতে ছেদ করে, এবং এই যে এস কিউ যে কর্ণটা আছে কে এবং এল বিন্দুতে সমান 3 ভাগে ভাগ করে। দেখো যেটা প্রথমে বলেছে কথাটা সমান 3 ভাগে বলতে তোমাদের যেটা জানতে হবে যে এস কে সমান সমান হবে আমাদের কে এল সমান সমান হবে আমাদের এখানে এল কে, এল কিউ। ওকে, এস কে সমান সমান কে এল সমান সমান এল কে। তাহলে এইভাবে দেখো আমরা কিন্তু এই যে সমান 3 ভাগে ভাগ বলতে এই যে এস কিউ কে এল আর এল কিউ এরা সমান হবে। আচ্ছা, এখানে আমি দুটো ত্রিভুজ তুলে নিব। দেখো ত্রিভুজ আমি লিখছি এখানে ত্রিভুজ পি কে এস মানে এই ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ ও আর ত্রিভুজ নিচ্ছে আমি কিউ এল আর, এই যে কিউ এল আর মানে এই দুটো ত্রিভুজ নিলাম, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ দেখাবো। তাহলে এই দুটো ত্রিভুজ এর দেখো সর্বসম প্রমাণ দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। তো 1 নম্বর শর্ত সমান, দেখো আমি এখানে তোমাদের কোণ দেখাচ্ছি যে কোণ এল কিউ আর, দেখো এই যে আমাদের দেখো যে এল কিউ আর মানে এই কোণটা,
এই কোণটার সঙ্গে আমাদের সমান হবে কোন কোণটা? আমাদের সমান হবে এই যে দেখো KSP, মানে এই কোণটা। এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হবে। কেন এরা সমান তোমাদের আমি কারণটা বলে দিচ্ছি। দেখো, যেহেতু সামুদ্রিক আছে যে PS সমান্তরাল QR আছে, তাহলে PS সমান্তরাল QR আর এই যে SQটা ভেদক, তাহলে এই যে দুটো কোণ দেখতে পাচ্ছ এরা হচ্ছে একান্তর কোণ, তাহলে একান্তর কোণ সমান হবে। ঠিক আছে, এখানে আমি লিখলাম LQR আর এই কোণটা লিখে দেবো QSP, এই যে KSP, এই দুটো কোণকে আমি দিলাম। এবার 2 নম্বর দেখো, আমি সমান দেখাতে পারবো। যেরকম দেখো এই যে PS বাহু, এই যে PS সমান সমান QR, এই দুটো বাহু সমান হবে। ওকে, PS সমান সমান QR। এবং 3 নম্বর শর্ত দেখো, 3 নম্বর শর্ত আমি সমান দেখাতে পারবো SK। এই যে দেখো, এই যে আমাদের SK সমান হয়ে যাবে আমাদের QL। এই যে SK সমান QL, এই যে দেখো এই যে SK সমান আমরা QL বাই LQ, এই যে সমান 3 ভাগে ভাগ হয়েছিল। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা আমরা সমান দেখাতে পারবো। দেখো, দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখে দিয়েছি, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলে দিতে পারবো। ত্রিভুজ PKS সর্বসম ত্রিভুজ QLR। এখন আমরা জানি যে সর্বসম ত্রিভুজের যে অনুরূপ যে কোণগুলো হয় সেই অনুরূপ কোণগুলো সমান হবে। দেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বলতে তোমাদের দেখাবো SPK। এই যে দেখো যে SPK মানে এই কোণটা সঙ্গে সমান হবে LRQ, এই কোণটা। এই দুটো কোণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এই কোণটার নাম আমরা বললাম যে SPK। ওকে, এই কোণটা SPK, আর এই কোণের নামটা আমরা বলবো, এটা কোণের নাম বলবো আমরা এই যে LRQ, কোণ LRQ। এই দুটো কোণ সমান, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আচ্ছা, একে আমি 1 নং নাম দিয়ে দিলাম, এটা আমাদের কাজে লাগাবো। এখন দেখো আবার দুটো ত্রিভুজ আমরা নেব। দেখো, আবার দুটো ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি। চলো আমি এইদিকে দেখাচ্ছি, এই জায়গায় ত্রিভুজ আমি নিয়ে নেব SPM। দেখো, এই যে দেখো SPM, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ নিলাম বড় ত্রিভুজটা ও ত্রিভুজ। এবার নিব ত্রিভুজ QRN, ঠিক আছে, এই যে দেখো QRN মানে এই ত্রিভুজটা QRN, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে এখন সর্বসম দেখাবো প্রমাণ করে। এত এর দেখো 1 নম্বর শর্ত। তো এই দুটো ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে SP সমান QR। দেখো, এই যে আমাদের দেখো এই যে SP সমান QR, সামুদ্রিকের বিপরীত বাহু তো সমান হবে, তবে এটা আমরা নিতে পারবো। আচ্ছা, 2 নম্বর শর্ত দেখো যে এই যে আমি এই কোণটা যে সমান দেখালাম, যে কোণ SPK সমান এই যে কোণ LRQ, এটা আমরা আর দেব LRQ। দেখো, এই যে SPK এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা আমরা আগে সমান দেখে দিয়েছি। দুটো ত্রিভুজ থেকে দেখো দুটো কোণ সমান দেখে দিতে পারলাম। আর একটা শর্ত আমাদের সমান দেখাতে হবে, 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত দেখো, আচ্ছা এটা কিন্তু লিখে দেবো কারণটা 1 নং থেকে, এখানে 1 নং থেকে কারণটা তো দেখিয়ে দেবো, আগে প্রমাণিত হয়েছে এটা। এবার 3 নম্বর শর্ত দেখো, আমরা কোণ দেখাচ্ছি কোণ NQR। দেখো NQR মানে এই কোণটার সঙ্গে আমরা সমান দেখাতে পারবো এই কোণটা, সামুদ্রিকের বিপরীত কোণ। তাহলে NQR সমান হয়ে যাবে, এই যে দেখো আমাদের এটা হয়ে যাবে PSM, কোণ PSM, তাই তো, সামুদ্রিকের বিপরীত কোণ বলে সমান। এগুলো কারণটা তোমরা লিখে দেওয়া পাশে, সামুদ্রিকের বিপরীত কোণ। দেখো, এই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখিয়ে দিতে পেরেছি, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে SPM সর্বসম ত্রিভুজ QRN, এই দেখো দুটো ত্রিভুজ সর্বসম। এবার সর্বসম ত্রিভুজের আমরা জানি কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হবে। অনুরূপ বাহু বলতে দেখো যে QN সমান আমরা SM নিতে পারবো। এই যে QN লক্ষ্য করো, এই যে QN সমান এই বাহুটা আর এই যে SM, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই বাহুটা আর এই বাহুটা আমরা সমান নিয়ে নিলাম। ওকে,
আচ্ছা, এবার দেখো তোমাদের দেখাচ্ছি। আবার আমরা কি জানি, এখানে লিখছি আবার সামুদ্রিকের বিপরীত বাহু সমান। এই যে আমরা বলতে পারবো যে পি কিউ সমান সমান, এই যে দেখো সামুদ্রিকের বিপরীত বাহু পি কিউ সমান সমান এই যে এস আর, তাহলে পি কিউ সমান সমান এস আর হয়। সামুদ্রিকের বিপরীত বাহু এরা সমান আছে। এখন আমি করব এই যে পি কিউ বাহু থেকে, দেখো পি কিউ বাহু থেকে কিউ এনটা বাদ দেব। এই যে কিউ এন সমান সমান হয়ে যাবে এই যে এস আর বাহু থেকে আমি এই যে এস এমটা বাদ দিয়ে দেবো। এস এম দেখো মানে দেখো সমান সমান বলতে এরা 2 সেমি হলে এরা 2 সেমি, এই যেহেতু 4 সেমি করে হয় এরা 4 সেমি, তো 5 সেমি ধরে নিলাম, এরা 5 সেমি, তা 5 সেমি 2 সেমি 2 সেমি, তো 5 সেমি থেকে 2 সেমি বাদ দিলে 3 সেমি, আবার 5 সেমি থেকে 2 সেমি বাদ দেবো তো 3 সেমি, বলে কিন্তু সমান হয়েছে। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে যা হবে এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু তাই মান পাওয়া যাবে। এবার এখানে দেখো বিয়োগ ফলটা পি কিউ থেকে কিউ এন বাদ দিব। এই যে দেখো পি কিউ থেকে কিউ এন বাদ দিলে পি এন পরে থাকবে না, তাহলে এই যে দেখো এটা আমাদের পি এন হয়ে যাবে, এই মানটা পি এন। ওকে, সমান সমান আর এস আর থেকে, এই যে এস আর থেকে আমি বাদ দিয়েছি কাকে, এস এমকে, তাহলে আমাদের আর এম পরে থাকবে এটা, বা এম আর, এই যে এম আর, তাহলে আমি এম আর বললাম, এই যে এম আর, তাহলে পি এন সমান সমান এম আর পেয়ে গেলাম। ওকে, আমাদের যেটা দেখাতে বলেছে এখানে প্রমাণটা লক্ষ্য করে, এখানে এই যে আমাদের প্রমাণটা বলে দিয়েছে যে পি এম আর এন একটি সামুদ্রিক। এই যে পি এম আর এন, এই যে পি এম আর এন এটাকে সামুদ্রিক প্রমাণ দেখাতে হবে। দেখো এই সামুদ্রিক প্রমাণ দেখাতে গেলে দেখো এই যে বিপরীত বাহু কিন্তু আমরা সমান দেখালাম। যে চতুর্ভুজটা আছে পি এম আর এন, এখন চতুর্ভুজ বলবো, পি এম আর এন চতুর্ভুজের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান দেখালাম। এবার এই বাহুগুলো কিন্তু সমান্তরাল হবে। ঠিক আছে, এবার এখানে বলে দেবো যেহেতু এখানে দেখো পি কিউ সমান্তরাল এস আর, কেন সমান্তরাল এরা, সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। সামুদ্রিকের বিপরীত বাহু দেখো পি কিউ আর এস আর সমান্তরাল, তাহলে এরা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো পি এন সমান্তরাল এম আরও বলতে পারবো। কেন, কারণ দেখো এই যে পি এনটা পি কিউ বাহুর অংশ আছে পি এন, আর এদিকে এস আর বাহুর অংশ আছে এম আর, তাহলে পি কিউ সমান্তরাল এস আর হলে পি এন সমান্তরাল এম আর হবে, একই তো সরলরেখাংশ এখানে, তার জন্য আমরা দেখো পি এন সমান্তরাল এম আর পেয়ে গেলাম। তাহলে কোনো একটি চতুর্ভুজের, ঠিক আছে, এই যে চতুর্ভুজটা আছে পি এম আর এন, এই চতুর্ভুজের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল পেয়ে গেছি। দেখো সমান পেয়েছি, এই যে আমরা সমান পেলাম এবং সমান্তরাল পেয়ে গেলাম, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারবো, আমরা সামুদ্রিক বলতে পারবো। তাহলে অতএব আমরা বলে দেবো যে পি এম আর এন একটি, দেখা যাচ্ছে না, পি এম আর এন একটি সামুদ্রিক। দেখো, তো আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু তোমরা খুব সহজে প্রমাণটা দেখিয়ে দিতে পারবে যেভাবে আমি দেখিয়ে দিলাম। ওকে, পরে 9 অথবা দেখো জ্যামিতি প্রয়োগ, এটা আমরা অঙ্কটা করে দেখাবো তোমাদের। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, আমি বই থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা বইতে পাবা তোমাদের, দেখো এই যে 79 পেজে তোমরা চলে এসো, যে প্রয়োগ 14, এই যে আমার দেখো 14 নম্বর প্রয়োগটা, একদম এই প্রয়োগটাই তোমাদের দিয়েছে তুলে। কি বলেছে দেখো, এবিসিডি সামুদ্রিকের কোণ বিএডি ও কোণ বিসিডি কোণের দুটি সমদ্বিখণ্ডক এঁকেছে যা ডিসি এবং এবি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই যে দেখো বিএডি, যে বিএডি কোণের সমদ্বিখণ্ডক, এই যে আমাদের দেখো এখানে এই যে এপিটা যে ডিসি বাহুকে এই যে পি বিন্দুতে ছেদ করেছে, আর এখানে আমাদের এই যে বিসিডি, এই যে বিসিডি কোণের সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছ এখানে সিকিউটা, যেটা এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা কিন্তু বলেছে এখানে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে পি এ কিউসি, এই যে দেখো পি এ কিউসি মানে আগের মতন যেটা আছে দেখো, তো পি এ কিউসি এটাকে আমাদের কি দেখাতে হবে, সামুদ্রিক প্রমাণ করে দেখাতে হবে এই অংশটা। ওকে, তো দেখো প্রমাণটা কীভাবে দেখানো হয়েছে, যেগুলো কারণ এগুলো আমাদের দেওয়া আছে, প্রদত্ত এগুলো লিখেছে। প্রমাণ করতে হবে যে এপি সি কিউ, এই যে আমাদের এপি সি কিউ এটা আমাদের সামুদ্রিক দেখাতে হবে। প্রমাণটা দেখো, এবিসিটি সামুদ্রিকের ডিসির সমান্তরাল এবি, ডিসির সমান্তরাল এবি, সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয় এবং এপিটাকে ছেদক নিয়েছে, এই যে এপিটা হচ্ছে ছেদক। ওকে, এই যে সামুদ্রিক সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে এপিটা। তাহলে এখানে দেখো একান্তর কোণ ডিপিএ, এই যে ডিপিএ মানে এই কোণটার সঙ্গে একান্ত নিয়েছে পিএ কিউ মানে এই কোণটা।
যেহেতু সমান্তরাল সরলরেখা, এই যে ডিসি সমান্তরাল এবি, তাহলে এই কোণটা একান্তর কোণ হবে, এটা আমাদের কি ভেদক এপিটা, তাহলে একান্তর কোণ সমান দেখানো গেছে। এবার দেখো এই যে কোণ পিএ কিউ, মানে এই কোণটাকে নিয়েছে, এই যে পিএ কিউ, এই যে এই কোণটা কী হবে, বিএডি কোণের অর্ধেক হবে না, এই যে বিএডি কোণের অর্ধেক, যদি সমদ্বিখণ্ডক যেহেতু দুদিকে দুটো কোণ সমান হবে, তো অর্ধেক নিয়েছে। এবার ডিএবি কোণটা দেখো, এখানে ডিএবি কোণটাকে আমরা ডিসিবি কোণ বলতে পারবো, যেহেতু সামুদ্রিকের বিপরীত কোণ তো সমান, তাহলে ডিএবি কোণটার মান আর ডিসিবি কোণের মান একই, তার জন্য ডিএবি কোণের জায়গায় ডিসিবি কোণটা লিখেছি। এবার ডিসিবি কোণ, এই যে দেখো এই যে ডিসিবি কোণটার এই যে দেখো ডিসিবি কোণের যে অর্ধেক আমরা পিসি কিউ বলতে পারবো, এই যে পিসি কিউ, মানে এই যে ডিসিবি এই যে সম্পূর্ণ কোণটার অর্ধেক বলতে পারবো পিসি কিউ, এদিকার কোণটা, তাই না, অর্ধেক হবে ডিসিবি কোণের, যেহেতু সমদ্বিখণ্ডক সিকিউটা, তাহলে দেখো তাহলে এর অর্ধেকটাকে লিখে দিয়েছি পিসি কিউ, লেখানো গেছে এখানে। এবার আমরা দেখো তাহলে এই যে পিএ কিউ, কোণ পিএ কিউ আর ডিপিএ সমান, তাহলে আমাদের এই যে পিএ কিউর জায়গা লিখে দিয়েছে ডিপিএ, এই যে কোণটা, তাহলে এই কোণটা সমান হয়ে গেলো এর সঙ্গে, তাই তো, এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান, তাহলে ডিপিএ আর পিসি কিউ সমান আমরা পেয়ে গেলাম। দেখো এই যে আমাদের ডিপিএ আর পিসি কিউ, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে আমাদের এখানে সমান দেখানো গেছে, ডিপিএ আর পিসি কিউ। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, দেখো তাহলে এই যে দুটো সরলরেখাংশ আছে, দেখো এই পিএ সি কিউ, এই যে পিএ আর সি কিউ, এই দুটো সরলরেখাংশের অনুরূপ কোণ দেখো সমান পেয়েছি। তাহলে দুটি এভাবে সরলরেখাংশের, আর এই যে আমাদের এটা ভেদক দেখতে পাচ্ছ, ডিসিটা ভেদক ধরে নাও, তাহলে এভাবে দুটি অনুরূপ কোণ সমান হলে এই দুটো সরলরেখাংশকে কিন্তু আমরা সমান্তরাল বলতে পারবো, এই যে পিএ সমান্তরাল এস কিউ। ওকে, আবার এ কিউ সমান্তরাল পিসি আছে, এই যে আমাদের এ কিউ, এই যে এ কিউ সমান্তরাল পিসি, দেখো এই দুটো বাহুকে সমান্তরাল দেখাতে পারলাম, এপি সমান্তরাল কিউসি দেখালাম। এবার আমরা দেখো এ কিউ সমান্তরাল পিসি বলতে পারবো, কেন, কারণ দেখো এই যে ডিসি সমান্তরাল এবি, সামুদ্রিকের বিপরীত বাহু, তাই ডিসি সমান্তরাল এবি হলে দেখো এ কিউ সমান্তরাল পিসি বলতে পারবো। ওকে, যেহেতু একই সরলরেখাংশের অংশ, তাহলে দেখো কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, তাহলে কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে সেই চতুর্ভুজটা একটা কী হয়ে যাবে, সামুদ্রিক হয়ে যাবে। দেখো এখানে সেটা দেখে দিয়েছে, তা দেখো খুব সহজে এটা প্রমাণটা দেখে দিতে পারবা, যেভাবে আমি বুঝিয়ে দিলাম, একদম বই থেকে তোমরা করে নিতে পারবা। তাহলে দেখো আমাদের কিন্তু আজকের যে ক্লাসটা ছিল 4 নম্বর স্কুল, পুরো সম্পূর্ণ ক্লাস তোমাদের করে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে বুঝিয়ে দিয়েছি। কোনো জায়গায় যদি সমস্যা হয় তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।